ডিয়ার স্টুডেন্টস, লকডাউনে তোদের জন্য আরও একবার একটা ভিডিও শেয়ার করছি। তোদেরকে আমি একটা চ্যাপ্টারের কোশ্চেন আমার গ্রুপে সেন্ড করেছিলাম, তো ওই কোশ্চেনগুলো জাস্ট একবার ডিসকাস করে দেবো যাতে তোদের বুঝতে অসুবিধা না হয়। তারপরেও যদি তোদের কোনো কিছু কোয়ারি থাকে তো তোরা আমাকে ফোন করে দিস। ওকে, তো আজকে আমরা যে চ্যাপ্টারের কোশ্চেনটা তোদের পাঠিয়েছিলাম সেই চ্যাপ্টার ডিসকাস করবো। চ্যাপ্টারটার নাম কি? পরমাণু নিউক্লিয়াস। পরমাণু নিউক্লিয়াস। তো পরমাণু নিউক্লিয়াসের এটা খুব একটা ফেভারিট চ্যাপ্টার আমার। যাই হোক, কতগুলো ভারী মৌল আছে, যেমন ধর ইউরেনিয়াম, রেডিয়াম আর থোরিয়াম। তো এইরকম কিছু ভারী মৌলের নিউক্লিয়াস আছে যাদের মধ্যে একটা অদ্ভুত প্রপার্টি দেখা যায়। কি না, এই মৌলের নিউক্লিয়াসগুলো নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে ভাঙতে থাকে, ভেঙে নতুন নিউক্লিয়াস তৈরি করে, এবং এই নতুন নিউক্লিয়াস বা পরমাণু গঠনের সময় ওদের মধ্যে থেকে একটা অদৃশ্য রশ্মিকণা স্বতঃস্ফূর্তভাবে নির্গত হতে থাকে, যে রশ্মিটা খালি চোখে দেখা যায় না, যেটা কতগুলো বৈশিষ্ট্য আছে যেটা খালি চোখে দেখা যায় না, যেটা ফটোগ্রাফিক প্লেটকে গিয়ে এফেক্ট করতে পারে, যেটা ধর গ্যাসের মধ্যে দিয়ে গেলে গ্যাসকে আয়নিত করতে পারে। এরকম বিশেষ ধর্ম আছে যে রশ্মিটার, সেই রশ্মিটাকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। তো সেই রশ্মিটা পাতলা ধাতব মধ্যে দিয়ে গেলে সেই ধাতব ভেদ করে যেতে পারে, এবং এই রশ্মিটা চাপ, আলো, তাপ, রাসায়নিক বিক্রিয়া কোনো কিছু দ্বারাই প্রভাবিত হয় না। তো এই প্রপার্টিটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। এই ঘটনাটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। একটা ঘটনা, একটা নিউক্লিয় ঘটনা, তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা যে সমস্ত মৌলের সঙ্গে দেখা যায় সেইগুলো হচ্ছে তেজস্ক্রিয় পরমাণু। তো ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম এগুলো তেজস্ক্রিয় পরমাণু, এবং এদের থেকে যে অদৃশ্য রশ্মিটা বেরোয় সেটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। এখন এই তেজস্ক্রিয় রশ্মিটা যখন ধর একটা বেরোচ্ছে, তেজস্ক্রিয় রশ্মিগুলো, সেই তেজস্ক্রিয় রশ্মির পথে তুই যদি একটা তড়িৎ ক্ষেত্র, মানে ধর একটা ইলেকট্রিক্যাল ফিল্ড তুই এখানে তৈরি করবি, তাহলে কি হবে? কিছু রশ্মি দেখবি, এই ইলেকট্রিক্যাল ফিল্ড মানে কি, তুই একটা প্লাস একটা মাইনাস করেছিস, কিন্তু কিছু রশ্মি গেছে মাইনাসের দিকে, কিছু রশ্মি গেছে প্লাসের দিকে, কিছু রশ্মি সোজা বেরিয়ে গেছে। তো যেগুলো প্লাসের দিকে গেছে তার মানে সেটা আলটিমেটলি মাইনাস, সেইটাকে বলা হয় বিটা। যেটা গেছে মাইনাসের দিকে তার মানে সেটা আলটিমেটলি প্লাস, সেটা হচ্ছে আলফা। আর যেটা কোনো কিছু তড়িৎদ্বারের দিকে যায়নি, সোজা ডিরেক্ট বেরিয়ে গেছে, সেটা হচ্ছে গামা। তো এই তিন ধরনের রশ্মি নির্গত হয়, আলফা, বিটা, গামা। আলফাকে আমরা বলবো পজিটিভলি চার্জ, বিটা হচ্ছে নেগেটিভলি চার্জ, আর গামা নিস্তড়িৎ, গামার কোনো চার্জ নেই। এদের তুলনা একটা কোশ্চেনে দেখি, আলফা বিটা গামার তুলনা করো। এই তুলনা অনেক প্রপার্টি আছে, তোরা চার্জ দিয়ে বলতে পারিস, আধান দিয়ে বলতে পারিস। তো এখানে মনে রাখবি আলফা কণার ভর কিন্তু সবচেয়ে বেশি, বিটা কণার ভর খুব নগণ্য, প্রায় নেই বলে চলে, গামার একদম নেই। আরেকটা পার্থক্য বলতে পারবি, যেহেতু আলফা কণার ভর বেশি তাহলে কি হবে, আলফা কণার পেনিট্রেশন পাওয়ার অনেক কম হবে, অর্থাৎ ভেদন ক্ষমতা অনেক কম। বিটা কণার আরেকটু বেশি, আর গামার সবচেয়ে বেশি। এদের হচ্ছে ক্ষতিকর প্রভাব, আলফা কণার ক্ষতিকর প্রভাব, বিটা কণার ক্ষতিকর প্রভাব, গামা কণার ক্ষতিকর প্রভাব, সবচেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে গামা। তো এইভাবে তিনটে রশ্মির তুলনাগুলো আমরা একটা কোশ্চেনে ডিসকাস করে দিতে পারবো। তারপরে যেটা দেখবো যে তেজস্ক্রিয় মৌল আমরা প্রকৃতিতে আর কি কি পাই। তেজস্ক্রিয় মৌলগুলো যেমন ধর পোলোনিয়াম বলে একটা মৌল আছে, রেডন আছে, তারপর তুই অ্যাক্টিনিয়াম পাবি, এসি, তারপর তুই আরেকটা পাবি পিএ, প্রোট্যাক্টিনিয়াম, ইউরেনিয়াম তো আছেই। তো এইগুলো সব তেজস্ক্রিয় মৌল। এখন তেজস্ক্রিয় মৌল, এই যে আমি বললাম প্রথমে যে নিউক্লিয়াস থেকে অবিরত স্বতঃস্ফূর্ত গতিতে একটা অদৃশ্য কণার নির্গত হচ্ছে, তো এটা কখন হয়? সব নিউক্লিয়াস থেকে তো হয় না, সব মৌল তো তেজস্ক্রিয় নয়, কোশ্চেনটা আসতে পারে। তাহলে এখানে কি করে বলবো যে কিছু মৌলের নিউক্লিয়াসে একটা কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি নিউট্রন আর প্রোটন। এই নিউট্রন প্রোটন n/p রেশিও যদি 1.5 এইটা বেশি হয়, তখন কি হয়, সেই নিউক্লিয়াসগুলো কন্টিনিউ চেঞ্জ হতে থাকে। তো যখন 11-12 উঠবে এটা আরো ডিটেলে পড়বি, শুধু এখানে একটু জেনে রাখ যে নিউট্রন প্রোটন এই রেশিওটা যদি 1.5 এর বেশি হয় তাহলে কিন্তু সেটা সবসময় ভাঙতে থাকে, এবং ভাঙতে ভাঙতে আর একটা অন্য নিউক্লিয়াসে পরিণত হয়, এবং তার সময় এই অদৃশ্য রশ্মিগুলো বেরোয়। তাহলে এটা একটা ফিচার যে নিউট্রন প্রোটন রেশিওটা 1.5 এর বেশি হলে তবেই সেগুলো তেজস্ক্রিয় মৌল হয়। ওকে, এখানে আরেকটা জিনিস তোরা জানবি, যেটা আমরা ইংরেজিতে বলি অ্যাক্টিভিটি বা সক্রিয়তা, বাংলায় তোদের এটা পড়ে তেজস্ক্রিয় মৌলের সক্রিয়তা বলতে কাকে বলে।
সক্রিয়তা মানে কি, মানে প্রতি সেকেন্ডে যতগুলো পরমাণু বিভেদন ঘটাচ্ছে, সেই নাম্বার অফ মলিকুল, মানে যতগুলো পরমাণু পার ইউনিট টাইম, মানে প্রতি সেকেন্ডে ভাঙছে, যে বিভেদন ঘটাচ্ছে, সেই সংখ্যাটাকে আমরা বলবো সক্রিয়তা। তো তেজস্ক্রিয় সক্রিয়তার কতগুলো একক আছে, এই সক্রিয়তার এককগুলো কি কি? একটা জনপ্রিয় একক হচ্ছে বেকারেল, আর একটা হচ্ছে রাদারফোর্ড, একটা হচ্ছে কুরি, রাদারফোর্ড আর একটা হচ্ছে কুরি। এই তিনটে একক বেকারেল, রাদারফোর্ড আর কুরি সক্রিয়তার একক। তো আমরা প্রথমে বললাম যে তেজস্ক্রিয় মৌল থেকে রশ্মিগুলো নির্গত হয়, হয়ে তারা একটা নতুন নিউক্লিয়াস তৈরি করে। এরপর একটা কোশ্চেন গুলো দেওয়া আছে, দেখবি যে কণা থেকে আলফা, বিটা এবং গামা এটা বেরোলে কি হয়। একটা পরমাণু নিউক্লিয়াস থেকে যদি আলফা বেরিয়ে যায়, তাহলে তার যে পরমাণু ক্রমাঙ্ক, ধর ইউরেনিয়াম ধর 238 92, এর থেকে ধর একটা আলফা কণা বেরিয়ে গেল। একটা আলফা কণা যদি বেরিয়ে যায়, সহজ কথায় মনে রাখবি, পরমাণুর যে পরমাণু ক্রমাঙ্ক নিচে যেটা থাকে সেটা পরমাণু ক্রমাঙ্ক, তো পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমবে আর ভর সংখ্যাটা 4 একক কমবে। তার মানে কি হবে নতুন ইউরেনিয়ামটা চিহ্ন, এটা হবে 234, এটা হবে 90। কেন না, এটা কমে গেল 2 একক, -2, এটা কমে গেল -4। তাহলে পরমাণু থেকে যদি আলফা কণা বেরোয়, তাহলে সেই যে নিউক্লিয়াসটা হবে, একটা আলফা কণা বেরোলে মনে রাখবি যে পরমাণু ক্রমাঙ্ক পড়বে 2 আর এটা কমবে 4 একক, কারণ একটা আলফা কণা বেরিয়েছে। আচ্ছা, যদি একটা বিটা কণা বেরিয়ে যায়, ধর একটা বিটা কণা বেরোচ্ছে, তাহলে ধর থোরিয়াম আমরা জানি হচ্ছে 90 234, 90 234 থেকে যদি একটা বিটা কণা বেরোয়, বিটা কণা বেরোলে তার কিন্তু পরমাণু ক্রমাঙ্কটাই শুধু চেঞ্জ হবে, ভর সংখ্যাটা কোনো চেঞ্জ হবে না। তার মানে থোরিয়াম এটা থাকবে 234, এখানে হয়ে যাবে 91। কি হয়ে যাবে, যে বিটা কণা বেরোলে এটা প্লাস 1 একক বেড়ে যাবে। আর যদি গামা বেরোলে কোনো চেঞ্জ হবে না। একটা রশ্মি থেকে, মানে একটা নিউক্লিয়াস থেকে যদি গামা বেরিয়ে যায়, সেক্ষেত্রে গামা ধর থোরিয়াম 90 230 থেকে যদি গামা বেরোয়, গামাতে কিন্তু ওটা একই থাকে, থোরিয়াম 230। তাহলে আমরা কি শিখলাম, যে একটা পরমাণু যে তিনটে অদৃশ্য কণা আলফা, বিটা, গামা, আলফা যদি কোনো পরমাণু থেকে বেরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমবে আর মাস নাম্বার 4 একক কমবে। বিটা যদি বেরিয়ে যায়, মাস নাম্বার সেম থাকবে, পরমাণু ক্রমাঙ্ক 1 ইউনিট বেড়ে যাবে, আর গামা বেরোলে কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে একটা পরমাণু থেকে 3 ধরনের রশ্মি নির্গমনের ফল। এবার আমরা যে তেজস্ক্রিয়তা শিখলাম, তেজস্ক্রিয়তার কতগুলো ব্যবহার আছে। তেজস্ক্রিয়তার ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে তেজস্ক্রিয়তাকে ব্যবহার করা হয়। পার্সোনালি আমি তোকে বলতে পারি যে তেজস্ক্রিয়তাটা আমার প্রফেশনাল যে ফিল্ডে আমি কাজ করি, সেখানে তেজস্ক্রিয়তা হচ্ছে তার প্রিন্সিপাল অ্যাপ্লাইড ফিজিক্সের পার্ট। তেজস্ক্রিয় রশ্মি দিয়ে ক্যান্সারের চিকিৎসা করা হয়, ঠিক আছে। তেজস্ক্রিয় রশ্মি দিয়ে জীবাশ্ম বয়স নির্ণয় করা হয়, পৃথিবীর বয়স নির্ণয় করা হয়। তেজস্ক্রিয় রশ্মির বিভিন্নগুলো কাজগুলো রয়েছে, কৃষি বিজ্ঞানে কাজ রয়েছে। তো এইখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস আমরা এবার শিখবো, একটা হচ্ছে নিউক্লিয় শক্তি। নিউক্লিয় শক্তির মধ্যে কি, আমরা নিউক্লিয় শক্তির দুটো জিনিস, একটা হচ্ছে ভর বিচ্যুতি শুরু, ভরচ্যুতি। এই কথাটা এই কোশ্চেনটা দিয়ে দিই, ভরচ্যুতি কাকে বলে না, কোনো একটা পরমাণুর মধ্যে তার তো কি কি থাকে, নিউট্রন আর প্রোটন থাকে। তো নিউট্রন আর প্রোটনকে আমরা বলবো নিউক্লিয়ন। তো এই নিউক্লিয়নের মোট শক্তি আর পরমাণুর যে স্থির ভর, নিউট্রন আর প্রোটন এদের যে ভর, এদের ভরটা যদি আমি যোগ করি আর একটা পরমাণুর যে ভর, সেই পরমাণুর ভরটা ধর আমি বললাম m, দেখা যায় কি পরমাণুর মধ্যে নিউট্রন আর প্রোটনের ভরটা এই m এর ভরের থেকে সামান্য বেশি হয়। এই যে ভরের তফাৎ, এইটাকে আমরা বলবো ভরচ্যুতি। মানে ধর নিউট্রনের যা ভর আর প্রোটনের যা ভর, সে দুটো যদি যোগ করি, সেটা দেখা যাবে পরমাণুর ভরের সঙ্গে সমান হওয়া উচিত ছিল, কারণ পরমাণুর মধ্যেই তো নিউট্রন আর প্রোটন আছে। কিন্তু দেখা যাচ্ছে নিউট্রন আর প্রোটনের ভরটাকে যদি আলাদা আলাদা করে যোগ করি, সেই যোগফলটা আমার পরমাণুর যা স্থির ভর তার থেকে সামান্য বেশি। এই যে ভরের তফাৎ, সেইটাকে কিন্তু আমরা বলবো মাস ডিফেক্ট বা ভরচ্যুতি। এরপর একটা জিনিস হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তি, যেটা আমরা বলছিলাম যে নিউক্লিয় শক্তি মানে নিউক্লিয় বন্ধন শক্তি। কিরকম বন্ধন শক্তি, যে একটা পরমাণুর মধ্যে নিউট্রন প্লাস প্রোটন থাকছে, তার ভর কেন্দ্রের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন আর প্রোটন। এখন এই নিউট্রন প্রোটন তো পাশাপাশি ভাবে অবিন্যস্ত ভাবে পাশাপাশি ভাবে রয়েছে।
এখন একটা শক্তি, যে শক্তি দিয়ে আমি নিউট্রন প্রোটনটাকে আলাদা করে দিতে পারি, একটা পরমাণু থেকে নিউট্রন প্রোটনটাকে সরিয়ে দিতে পারি, যে শক্তি প্রয়োগ করে, সেই শক্তিটা হচ্ছে তোর আমাদের বন্ধন শক্তি। একটা পরমাণুর বন্ধন শক্তি, বাইন্ডিং এনার্জি। সেই বাইন্ডিং এনার্জিটাকে আমরা যদি বলি, আমাদের এই যে ভর হ্রাস যেটা হয় ডেল এম, সেটাই বন্ধন শক্তিটা আমরা আইনস্টাইনের সূত্র দিয়ে E = mc² সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারি, যেখানে m হচ্ছে ভর আর c হচ্ছে গতিবেগ। ঠিক আছে, এটা দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে দুটো ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখলাম যে বন্ধন শক্তি কাকে বলে। একটা নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন আর প্রোটন যে সুন্দরভাবে রয়েছে, যে শক্তি দিয়ে আমরা এটাকে ভাঙতে পারি সেটাকে বন্ধন শক্তি। আর দেখা যায় নিউক্লিয়নের মোট ভরটা পরমাণুর ভরের সঙ্গে সামান্য তফাৎ, এই ভরের ডিফারেন্সটাকে আমরা বলবো ভরচ্যুতি। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন ছিল নিউক্লিয় সংযোজন আর নিউক্লিয় বিভাজন। প্রথম আমরা বলবো নিউক্লিয় বিভাজন। এটা একটা ইতিহাস আছে, জার্মান বিজ্ঞানী, জার্মানরা এটা নিয়ে প্রচুর গবেষণা করেছিল। বিজ্ঞানী অটো হান আর বিজ্ঞানী স্ট্রাসম্যান বলে, ওরা দেখিয়েছিল যে একটা ভারী মৌলের নিউক্লিয়াস 23592, এই ইউরেনিয়ামের নিউক্লিয়াসটাকে যদি একটা নিউট্রন দিয়ে বোম্বার্ডমেন্ট করা হয়, যদি একটা নিউট্রন দিয়ে আমরা বোম্বার্ডমেন্ট করি, তাহলে এই ভারী মৌলের নিউক্লিয়াসটা ভেঙে যায়। ভেঙে কি হয়, দুটো আলাদা আলাদা মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়। কি কি হয়, বেরিয়াম হয় আর ক্রিপ্টন হয়। বেরিয়াম 56, 36, 141, 92 প্লাস 3টে নিউট্রন তৈরি করে। আর কি তৈরি করে, প্রচুর শক্তি, প্রচুর শক্তি, প্রচুর শক্তি পাওয়া যায় নিউক্লিয় বিভাজন থেকে। যে একটা বড় নিউক্লিয়াস ভেঙে দুটো আলাদা আলাদা মৌলের নিউক্লিয়াস, ক্রিপ্টন, এটা ক্রিপ্টন 92, 36 আর বেরিয়াম 141, 56 প্লাস 3টে নিউট্রন তৈরি করে। তো এই যে বেরিয়াম আর ক্রিপ্টনে ভেঙে গেল, দুটো নিউক্লিয়াস ভেঙে গেল, আর কি হলো, 3টে নিউট্রন কণা পাওয়া গেল। এই নিউট্রনগুলো দিয়ে আবার ভাঙবে, এইভাবে একটা চেন রিয়াকশন হবে। এই চেন রিয়াকশনটাই কিন্তু আমাদের বিজ্ঞানে বল, ইতিহাসে বল, বিরাট প্রাসঙ্গিক, কারণ এই চেন রিয়াকশনের উপর ভিত্তি করে কিন্তু পরমাণু বোমা তৈরি করা হয়েছিল। তো সেই জন্য নিউক্লিয় বিভাজন থেকে আমরা প্রচুর শক্তি পাই। তার একটা ভারী মৌলের নিউক্লিয়াসকে যদি নিউট্রন দিয়ে বোম্বার্ডমেন্ট করা হয়, বা ভারী মৌলের নিউক্লিয়াস যদি ভেঙে যায় দুটো কাছাকাছি ভরের নিউক্লিয়াসে এবং প্রচুর শক্তি উৎপাদন করে, এই ঘটনাটাকে আমরা বলবো নিউক্লিয় বিভাজন। এটা আমরা বলবো নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন, ঠিক আছে। তাহলে পরেরটা আমরা কি শিখবো, নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজনটা আমরা আরেকটা বিষয় ছিল নিউক্লিয় বিভাজনের ব্যবহারিক প্রয়োগ। ব্যবহারিক প্রয়োগ আমরা ধর কোথাও নিউক্লিয় রিঅ্যাক্টর, মানে চুল্লিতে যে রাসায়নিক যে পারমাণবিক চুল্লি, সেই পারমাণবিক চুল্লিতে, নিউক্লিয় চুল্লিতে এর ব্যবহার আছে। আর একটা হচ্ছে যে ধর প্রচুর পরিমাণ শক্তি উৎপাদন দরকার, তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদন দরকার, নিউট্রনের জন্য বা বৈজ্ঞানিক গবেষণাগারে নানা রকম পদার্থের উৎপাদনের জন্য নিউক্লিয় বিভাজনের একটা গুরুত্ব রয়েছে। এবার নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজনটা তাহলে কি হবে, বিভাজনের ঠিক উল্টো, মানে দুটো নিউক্লিয়াসকে কাছাকাছি যুক্ত করে একটা ভারী ভরের নিউক্লিয়াস তৈরি করে দিই। সংযোজন, সংযোজনে কি করিস, যে একটা নিউক্লিয়াস ধর হিলিয়াম 1H4, এই হিলিয়ামের হাইড্রোজেনের সাথে তুই হিলিয়াম 24, হিলিয়ামের সাথে হাইড্রোজেন তুই সংযোজন করে দিবি। সংযোজন করে দিয়ে তুই কি করবি না, এই বললাম যে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা কি হবে, দুটো হিলিয়াম প্লাস দুটো ইলেকট্রন ছিল প্লাস শক্তি কিউ ক্যালোরি, দুটো নিউক্লিয়াসকে সংযোজক করে একটা নিউক্লিয়াস তৈরি করেছিস, এবং সেখানেও কিছু শক্তি পাবি, সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। এখন নিউক্লিয় সংযোজন ঘটাতে গেলে একটা কোশ্চেন ছিল, নিউক্লিয় সংযোজনের পূর্বে বিভাজন দরকার, কারণ নিউক্লিয় বিভাজনে এটা প্রচুর পরিমাণ শক্তি পাবি, সেই শক্তিটা কাজে দিলে তো নিউক্লিয় সংযোজনে দুটো নিউক্লিয়াস কাছে একটা এনার্জি লাগবে, সেই এনার্জি থেকে আমরা নিউক্লিয় সংযোজনটা ঘটাতে পারবো। তো এই নিউক্লিয় সংযোজনের ব্যবহারিক প্রয়োগ আছে। নিউক্লিয় সংযোজন কি হয়, ব্যবহারিক প্রয়োগ মানে নিউক্লিয় সংযোজনটা কোথায় কাজে লাগে। নিউক্লিয় সংযোজনে এই যে প্রচুর তাপ, এই যে নক্ষত্রগুলো আমরা যদি মহাকাশে দেখি, নক্ষত্রের মধ্যে অবিরাম গতিতে নিউক্লিয় সংযোজন ঘটে চলেছে, যে জন্য ওদের মধ্যে এত হিট তৈরি হয়, যে এই রিয়াকশনটা কন্টিনিউ চলতে থাকে, তাই তাদের মধ্যে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায়। ঠিক আছে, একটা ছোট্ট চ্যাপ্টার, যে কোশ্চেনগুলো আমি দেখবি কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি, সেই কোশ্চেনের প্রত্যেকটা ধরে ধরে উত্তর বলে দিলাম। আশা করি তোরা একবার পর বাড়িতে বুঝতে পারবি। কোনো রকম কিছু ডাউট হলে আমাদের কল করিস। ওকে।